সেনাবাহিনীর গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয়। বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। বাংলাদেশের এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যে আমার একটা কর্মী। একসময় প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানা অনিয়ম দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল আলোচিত। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি এই নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী। একজন সংসদ সদস্য হয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন তা এখন সকলের প্রশ্ন। বিতর্কিত এই সংসদ সদস্য 2014 সালের নির্বাচন দিয়ে রাজনীতিতে আগমন তার। টাকা নৌকাটা আপনার কাছে রাখেন, আপনার নৌকা ঠিকই দিয়েছে, কিন্তু বইটাটা আমারে দিয়েছে। 2018-এর নির্বাচনের আগে তিনি ভাঙ্গায় একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করে বলে অভিযোগ ওঠে। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার হিসেবে। শাস্তি হিসেবে আটকে রাখা হতো টয়লেটে। শীতের রাতে কাউকে চোবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। রাজনীতি করার অতীত কোনো অভিজ্ঞতা না থাকলেও শেখ হাসিনার ভাতিজা কেবল এই পরিচয়ে সংসদ সদস্য পদটি বাঁকিয়ে নেন। সরকার পতনের পর থেকেই বের হতে থাকে নিক্সনের আরেক রূপ। সামনে আসতে থাকে দখলদারিত্ব আর নিষ্ঠুর অত্যাচারের কাহিনী। শিশুখা, রামদা আর লাঠি নিয়া আমরা কিন্তু খেলতে পারি। নির্বাচনে নিক্সনের শক্তি তার বিশাল মোটরসাইকেল বাহিনী। কাউকে ভয় দেখানো, জমি দখল, কাউকে তুলে আনা, সবই করতে এই বাহিনী। ধীরে ধীরে ফরিদপুরের পুলিশ প্রশাসনকেও নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজিয়ে নেন নিক্সন, যার তার কথাই ওঠা বসা করতেন। বিরোধী মতের লোকজনকে দমাতে নিজ বাংলো বাড়িটিকেই টর্চারের স্থল হিসেবে ব্যবহার করতেন নিক্সন। নামমাত্র মূল্যে তিনি কিনে নিয়েছেন ভাঙ্গায় পুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র সরকারের 14 বিঘা জমি। 2014-এর নির্বাচনে সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে পেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। সরজমিনে দেখা যায়, ভাঙ্গা এক্সপ্রেসের কাছে সূর্যনগর বাস স্ট্যান্ড সূর্যনগর থেকে ব্রাহ্মণপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তত 1.5 কিলোমিটার পথের 2 পাশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে আইমান আইল্যান্ড। এই এলাকায় আশেপাশে 2-3টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অনেক জমি আইমান আইল্যান্ডে দিয়ে দিতে হয়েছে। নিক্সনের জমি দখল আর জমির দলিলের পদ্ধতিও ছিল বেশ ভিন্ন ধর্মী। জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতে নিক্সনের ভাই লিখন। এরপর জমি মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি দিয়ে দলিল প্রস্তুত করে উপজেলা সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতে সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এই নিয়ে টু শব্দ করার সুযোগ ছিল না। এসব বিতর্কিত কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর এক ক্যাডারকে ধরে নিয়ে গেলে সেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনি এসেছিলেন ভাঙ্গা স্যার, আমার সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে। অনেক দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি ওর বাপের নাকি? সুরের বাচ্চার বাচ্চা বাঞ্চ আমার লোকের গাড়িতে উঠেছে কেন? সুরের বাচ্চা আমি আইতেছি চরবদ্দর্শন। স্যার ছাড়তে বলেন, এখন আমি সর্বদ্দর্শন আসতেছি। স্যার কাকে আমার লোকের সেন্টার থেকে উঠে নিয়ে যায়। স্যার উঠাতে চায় সুরের বাচ্চা। স্যার কে? স্যার আপনি এসেছিলেন ভাঙ্গা, কাকে ধরে বলেন এখন দিয়ে আসতে। সিগারেট খাওয়ার জন্য আবার কিভাবে ধরবে? সিগারেট ওর বাপ খায় না? সুরের বাচ্চা আমি আসতেছি চরবদ্দর্শন। স্যার কাকে ধরছে? স্যার কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়িতে উঠে ফেলাইছে সিগারেট খাওয়ার জন্য। স্যার আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম। সুরের বাচ্চা যদি না জানে আমি নিজে আসতেছি। আপনি তো উপজেলা ঘেরাও করবো। আমি বাইনচোদ ম্যাজিস্ট্রেট দুধমারানির পোলা আসতেছি আমি রাস্তায়। আপনি কোন আগের মতন ছেড়ে দিয়ে আসছে সুরের বাচ্চারে। আপনি অনেক থাকতে বলেন সুরের বাচ্চারে। নিক্সনের প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া চরাঞ্চলে 38% জমি কিনে বাড়ি করেন। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে মালিক বনে যান বিপুল সম্পদের।
নিজেও পরিবারের সদস্যরা মালিক হন হাজার বিঘারও বেশি জমির। এছাড়াও আরিয়াল খান নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ। নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরের সম্পদ বাড়িয়েছেন 54 গুণ। এসব সম্পদের মধ্যে ঢাকা পূর্বাঞ্চল, আদাবর, গুলশান ও বনানীতে রয়েছে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। এসব অভিযোগ ওঠার পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম বাংলাদেশ ব্যাংকে, ঢাকা দক্ষিণ ও তসদিটি কর্পোরেশন, ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, জাতীয় রাজস্ব বোর্ড সহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 2014 সালে। 2013 সালের 1 ডিসেম্বর 10ম সংসদ নির্বাচনে দাখিল করা হিসেবে নগদ অর্থ দেখান 28 লাখ টাকা। কৃষি খাতে 2 কোটি 5 লাখ শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে 2 কোটি টাকা, আর স্ত্রীর নামে দেখানো ঢাকা একটি ফ্ল্যাট ও 7.5 কাঠার প্লট। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় দেখানো নগদ 38 লাখ টাকা, স্ত্রীর নামে 1 কোটি 52 লাখ টাকা। কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন 2042 শতক। সেই হিসেবে গত 10 বছরে তার মালিকানাধীন কৃষি জমি বেড়েছে প্রায় 54 গুণ। এছাড়া নিজেরও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট দেখান 3716 বর্গফুটের, গুলশানে 4891 বর্গফুটের ফ্ল্যাট, আর গ্রামের বাড়ি ভাঙা ব্রাহ্মণপাড়ায় করেছে দোতলা বাড়িও। নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে কারিগরি টাকা লেনদেন হয়েছে। এই সম্পত্তির ব্যাংক হিসেবে লেনদেনের পরিমাণ 3000 কোটি টাকারও বেশি। এর মধ্যে 1400 কোটি টাকা লেনদেন হয় নিক্সন চৌধুরীর হিসাবে, আর 1700 কোটি টাকা লেনদেন হয়েছে তার স্ত্রী তারিনের ব্যাংক হিসেবে। দুর্নীতি দমন কমিশন বলছে, কেবল যে ব্যাংক হিসেবে তার বিপুল অর্থ লেনদেন করেছে তা নয়, তাতে যে সম্পদ রয়েছে তারও বড় অংশের কোনো স্বীকৃত আইনগত উৎস নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানান সংস্থাটি। নিক্সন চৌধুরী শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাতি, সে হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে, আর তার স্ত্রী তারিন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। নিক্সন চৌধুরী ফরিদপুর জেলা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেন। তার ভাই লিটন চৌধুরীও সংসদে ছিলেন। গত সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। দুদকের নথিতে দেখা যায়, নিক্সনের ব্যাংক হিসাবে মোট 55টি এইসব হিসাবে লেনদেন হয় 1402 কোটি টাকার বেশি। আর তার অর্জিত সম্পদে পাওয়া গেছে 18 কোটি টাকা, যার মধ্যে গ্রহণযোগ্য আছে 7 কোটি টাকা সম্পদের। বাকিটা কোন প্রক্রিয়ায় অর্জন করেছে তার কোনো তথ্য পায়নি দুদক। তারিন হোসেন আওয়ামী লীগের জোট নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। অবশ্য তারিন নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। তার আগের স্ত্রী মুনতারিনের রহস্যজনক মৃত্যু হয়। তারিনের ব্যাংক হিসাব ছিল আরও ফুলানো ফাপানো। তার হিসেবে লেনদেন হয় নিক্সনের থেকে বেশি, অর্থ সম্পদের পরিমাণও বেশি পেয়েছে। দুদক দুর্নীতি দমন কমিশন বলছে, তারিকের ব্যাংক হিসেবে লেনদেন হয় 1700 কোটি টাকারও বেশি, যদিও তার ব্যাংক হিসেবে পাওয়া গেছে 17টি। এসব হিসেবে জমা পড়েছে প্রায় 9 কোটি টাকা। সম্পদ পাওয়া গেছে 24 কোটি টাকা। অসংগতিপূর্ণ সম্পদ মিলেছে প্রায় 4 কোটি টাকা। শেখ হাসিনা পরিবারের কাছের এই দম্পতি এখন কোথায় আছেন সেটা জানা যায়নি, তবে তাদের বিদেশে যাত্রার বারণ রয়েছে। দুদক তাদের বিপুল জমি জমারও খোঁজ পেয়েছে। বিদেশেও তাদের বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্ট্রেলিয়া, কানাডা ও সিঙ্গাপুর নিক্সন ও তার স্ত্রী তারিনের 3টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির কারণে অনেকে তাকে দুর্নীতির মহারাজ হিসেবে চিহ্নিত করে থাকেন। শেখ পরিবারের এই সদস্য যতটা রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার থেকে বেশি ছিলেন বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। আওয়ামী লীগের রাজনীতিতে শুরুতে জড়িত না থাকলেও পেয়েছেন বিশেষ আনুকূল্য, যদিও সর্বশেষ তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গণহত্যার অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ অফিসার। রিমান্ডে হাসিনার মুখোশ খুলে দিল সাবেক আইজিপি। 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরেই পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পোষ্য, নারী ও এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়।
গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8000 এবং 2000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জকরণের দিকে ধাবিত করতে থাকে, যা আওয়ামী লীগ সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছিল। একে একে এবার দেখে নিই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া কোপালী পুলিশদের সম্পর্কে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন কোপালী পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জকরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পায় 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশে এলাকায়। সেই সময়ে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরেই এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম হেফাজত ইসলামের উপর 5 মে শাপলা চত্বরের গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত খুরশিদ হোসেন। হাসিনার শাসনামলে প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যতই স্যাংশন আসুক ভয় পায় না। এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হলিয়াটিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হলিয়াটিজনের ঘটনাতে মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলবও করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে এই মনিরুলের শেষ পরিণতি বেনজিরে থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক SM রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়াতে জন্ম নেয়া আর গোপালী পুলিশ হচ্ছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী বিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয়। রেল ও পুলিশের প্রধান বানানো হয়েছিল গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে ছিলেন আর কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার। এই বনজের জন্ম পিরোজপুরে, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী।